শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় রিসার্চ মেথোডোলজি অ্যান্ড রাইটিং হিস্ট্রি। আজকের আলোচনার আলোচক ডক্টর আশিস কুমার দাস, প্রফেসর অফ হিস্ট্রি, ডাইরেক্টর, CDOE, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। মহাশয়কে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের অনুরোধ রাখার জন্য। মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। আমি একদম গোড়ায় রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের যারা উদ্যোক্তা তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে আজকের এই আলোচনা চক্রে আমরা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা হয়তো একটু আগেই শুরু করতে পারতাম, কিন্তু আমি এই টেকনিক্যাল ব্যাপারে এতই দুর্বল যার জন্য একটু দেরি হলো। যারা আজকে আছেন এই আলোচনা শোনার জন্য তারা তার জন্য মার্জনা করে দেবেন আমাকে এই অনুষ্ঠানটা দেরিতে শুরু করেছে। তো আজকের মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড রাইটিং হিস্ট্রি। মোদ্দা কথা হচ্ছে গবেষণার পদ্ধতি, প্রকরণ কেমন, এবং সেটা ইতিহাস চর্চা করার ক্ষেত্রে, ইতিহাস লেখার ক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে ধাপে ধাপে নিজেদেরকে এগোনোর চেষ্টা করব। আমি ধরেই নিচ্ছি আমরা আজকে যে আলোচনাটা করব এখানে, এটা মূলত ছাত্রছাত্রীদের কথা ভেবে যারা আগামী দিনে ইতিহাস চর্চা বা সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞানের যে কোনো শাখার চর্চা করার, গবেষণা করার জন্য এগিয়ে আসবেন, তাদের উদ্দেশ্যে এই আলোচনা চক্রটি রাখা হয়েছে। আমি একদম গোড়ায় বলি যে রিসার্চ শব্দটার মানে আমাদের প্রথম বুঝতে হবে, এবং এই রিসার্চ শব্দটা যার বাংলা অর্থ গবেষণা, যার বাংলা অর্থ পুনরায় অনুসন্ধান, এটার অর্থ আমরা যদি অনুধাবন প্রথমেই না করি তাহলে গবেষণার পদ্ধতি প্রকরণগুলো আমরা ঠিক মতন বুঝতে পারবো না। ইংরেজিতে গবেষণার প্রতিশব্দ হলো রিসার্চ, বাংলায় যেটাকে আমরা বলি পুনরায় অনুসন্ধান বা পুনরুসন্ধান। এবং এই রিসার্চ শব্দটি কিন্তু সাধারণত আমরা যারা গবেষণার সাথে যুক্ত, আমরা যারা গবেষণা করি বা ছাত্রছাত্রীরা যারা গবেষণা করেন, এই রিসার্চ শব্দটাই বেশি তাদের কাছে বহুল প্রচলিত। গবেষণা হলো আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে গবেষণা হলো অনুসন্ধানের একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, যার সাধারণ অর্থ হলো দুটো জিনিসের উৎস সন্ধান, দুটো জিনিসকে খোঁজা। একটা হচ্ছে ট্রুথ বা সত্য, আরেকটা হচ্ছে জ্ঞান বা নলেজের অনুসন্ধান। সত্য খুঁজবো এবং জ্ঞানকে খুঁজবো, এটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়। এটা যদি আমি একটু অন্যভাবে বলি, একটু ঘুরিয়ে বলি, তাহলে গবেষণা হলো একটা তুলনামূলক উন্নত পর্যবেক্ষণ করা, ভিন্ন প্রেক্ষিতে খোঁজা এবং বাড়তি জ্ঞানের সংযোজন করার একটা সুশৃঙ্খল ব্যবস্থা। আমি গোদা বাংলায় আমি গবেষণার অর্থকে এইভাবে দেখি। এবার এই গবেষণার অর্থের ব্যাখ্যা যারা এই রিসার্চ মেথোডোলজির সাথে যুক্ত তারা নানাভাবে দেওয়ার চেষ্টা করেছে। আমি কয়েকটা সংজ্ঞা আমি সবার সুবিধার জন্য রাখার চেষ্টা করছি। যেমন দ্য অ্যাডভান্স লার্নার ডিকশনারি অফ কারেন্ট ইংলিশে গবেষণার যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে জ্ঞানের যে কোনো শাখায় নতুন তথ্য সংগ্রহের জন্য ব্যাপক ও সযত্ন তথ্যানুসন্ধানই হলো গবেষণা। এটাকে ইংরেজিতে লেখা হয়েছে এইভাবে: এ কেয়ারফুল ইনভেস্টিগেশন অর এনকোয়ারি, স্পেশালি থ্রু রিসার্চ ফর নিউ ফ্যাক্টস ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। আবার রেডম্যান ও মোদি এরা গবেষণার যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা এই রকম। তারা বলছেন যে নতুন জ্ঞান আহরণের সুসংবদ্ধ
প্রচেষ্টা হলো গবেষণা, অর্থাৎ সিস্টেমাইজড এফোর্ট টু গেইন নিউ নলেজ। এই কথাটা গুরুত্বপূর্ণ, সিস্টেমাইজ এফোর্ট টু গেইন নিউ নলেজ। তাহলে আমি যদি নতুন জ্ঞানের অনুসন্ধানে নিজেকে নিমগ্ন রাখি, খোঁজার চেষ্টা করি, তাহলে আমাকে অবশ্যই সিস্টেমাইজড এফোর্ট দিতে হবে। এই সিস্টেমাইজ এফোর্টটা যে কোনো গবেষণার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বলে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়। আবার ধরুন রাস্কে বলছেন যে গবেষণায় একটা বিশেষ অভিমত যা মানস কাঠামোর অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি, গবেষণা যেসব প্রশ্নের অবতারণা করা যার উদ্ঘাটন আগে কোনোদিন হয়নি এবং গবেষণার মাধ্যমে সেই সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। আবার গ্রিন বলছেন যে জ্ঞান অনুসন্ধানের আদর্শিত বা মানসম্মত পদ্ধতির প্রয়োগ হচ্ছে গবেষণা। এইভাবে আমরা গবেষণার যে নানা সংজ্ঞা বিভিন্ন জন দিয়েছেন, এইভাবে আমরা আরো অনেক কথা বলতে পারি, আরো অনেকের কথা বলতে পারি। যেমন রিচার্ড বলছেন যে গবেষণা হলো সাধারণভাবে প্রয়োগযোগ্য নতুন জ্ঞান যা সৃষ্টি করতে স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। এই যে কথাগুলো যারা বলছেন, গবেষণার যারা সংজ্ঞা দিচ্ছেন, রিসার্চের যারা সংজ্ঞা দিচ্ছেন, এই সংজ্ঞাগুলোকে যদি আমরা একত্রিত করি এবং সেই সংজ্ঞাগুলোকে একত্রিত করে আমরা যদি নির্যাস বার করার চেষ্টা করি, তাহলে এক কথায় আমরা যদি বলি জ্ঞান অনুসন্ধানের মাধ্যমে সত্য আবিষ্কার করাই যে কোনো গবেষণার লক্ষ্য। এবং সেটাকে অবশ্যই আমি যে কথাটা আগে বলছিলাম, সিস্টেমাইজড হতে হবে। এবং সিস্টেমাইজড এফোর্ট না দিলে আমরা মূল জ্ঞান বা সত্য বা ট্রুথ সেখানে। তাহলে এবার দ্বিতীয় প্রশ্নটা আসে সংজ্ঞার বাইরে গিয়ে, যে গবেষণা মানুষ করে কেন? সমাজবিজ্ঞান পড়তে এসে উচ্চতর শিক্ষায় গিয়ে মানুষ গবেষণা করে কেন? এর যদি খুব সাধারণভাবে কতগুলো কথা বলি, কেন গবেষণা করা হয় এক এক করে যদি বলি, সেটা হচ্ছে যে সৃজনশীল কাজের মধ্য দিয়ে জ্ঞান লব্ধ আনন্দ পাওয়ার ইচ্ছে, এটা একটা কারণ হতে পারে। দুই, গবেষণার মধ্য দিয়ে এমন কিছু বিষয় বার করা হলো, এমন কিছু জিনিস বেরিয়ে এলো যেটা আগামী দিনে সমাজ প্রগতির ক্ষেত্রে কার্যকরী হবে। তিন, কোনো সমস্যা আছে সমাজে, কোনো সমস্যা আছে বিদ্যা চর্চার ক্ষেত্রে, গবেষণার মধ্য দিয়ে তার সমাধান খোঁজার চেষ্টা, এটা একটা কারণ হতে পারে। চার, এটা বলবো না, এটা এই কারণে বলবো না, এটা খুব সাধারণ কথা, সেটা হচ্ছে ডিগ্রি অর্জন, এবং ডিগ্রি অর্জন করে একটা উচ্চতর পেশায় নিজেকে নিয়োজিত করে আমার বাকি জীবন আমি সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবো, এটা একটা সাধারণ ভাবনা হয়। এবং মোটামুটি আমরা এই সময়কালে লেখাপড়ার জগতে যে চলটা আছে, তাতে এই 4 নম্বরটার প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি বলে আমার মনে হয়। 5, আমি এমন একটা কাজ করলাম, আমি এমন একটা বিষয়কে মানুষের সামনে আমি পুরাতনকে খুঁজে নতুনকে শনাক্ত করছি। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে জনমত তৈরির জন্য শিক্ষামূলক কার্যক্রম। আর সবশেষে যেটা আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে একটা বিষয় বিদ্যমান আছে, কিন্তু যে বিষয়টা বিদ্যমান আছে তার সত্যতা যাচাই করার জন্য গবেষণা করা
হয়। এই কতগুলো বিশেষ কারণকে আমি চিহ্নিত করেছি ব্যক্তিগতভাবে কেন মানুষ গবেষণা করে সেটাকে বোঝার জন্য। এবার তৃতীয় যে প্রশ্ন এর সাথে খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেটা হচ্ছে যে গবেষণার উদ্দেশ্য কি। প্রথম উদ্দেশ্য কোনো ঘটনা সম্পর্কে পরিচিত হওয়া এবং সেই ব্যাপারে অন্তর্দৃষ্টি প্রদান এবং অনুসন্ধানমুখী মনোভাব তৈরি করে। 2, কোনো স্বতন্ত্র সত্তা আছে, অবস্থা আছে, দল আছে, গোষ্ঠী আছে, তার সার্বিক চিত্র তুলে ধরে সেটাকে মানুষের সামনে নতুন করে হাজির করা। 3, কোনো ঘটনা ঘটে গেছে, অনেকবার ঘটে গেছে, কিন্তু সেই ঘটনার সাথে আজকের দিনের মানুষকে সংযুক্ত করা, এটাও একটা গবেষণার উদ্দেশ্য হতে পারে। এবার চতুর্থ যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসার্চ মেথডোলজির ক্ষেত্রে বা রিসার্চ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা ভালো গবেষণা আমি কাকে বলবো। একজন ছাত্র যখন কোনো বিষয়ে কাজ করতে আগ্রহী হয়, তাহলে তাকে বুঝতে হবে যে একটা ভালো গবেষণা আমি কিভাবে করলে, কি পদ্ধতি প্রকরণ মেনে চললে একটা ভালো গবেষণা আমি করতে পারবো, যেটা আগামী দিনে সেটা থেকে মানুষ উপকৃত হবে। একটা ভালো গবেষণা, আমার মতে ভালো গবেষণার কতগুলো মৌলিক বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে প্রথম যেটা বৈশিষ্ট্য হচ্ছে যে গুড রিসার্চ ইজ সিস্টেমেটিক। আমি যে কথাটা গোড়ায় বলেছিলাম, ভালো গবেষণাকে অবশ্যই রীতিবদ্ধ হতে হবে। 2, ভালো গবেষণা অবশ্যই যৌক্তিক, লজিক্যাল হতে হবে। 1, আমি যে কথাটা বললাম সিস্টেমেটিক, আর 2 অবশ্যই লজিক্যাল, আর 3 যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিজ্ঞতালব্ধ, ইম্পেরিক্যাল। এই 3টে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আমি আরো একটা বিষয়কে যুক্ত করতে পারি ভালো গবেষণা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে রেপ্লিকেবল। ভালো গবেষণা পুনরাবৃত্তিমূলক হবে। তাহলে আমি একটা ভালো গবেষণার 4টে বৈশিষ্ট্যকে আমি আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারি। 1, সিস্টেমেটিক, 2, লজিক্যাল, 3, ইম্পেরিক্যাল এবং 4, রেপ্লিকেবল। এবং এই যে কথাগুলো আমি বললাম, ভালো গবেষণা কিভাবে হয়, এর পরে যে প্রশ্নটা আসে, আমি হিস্ট্রি রাইটিং এর ক্ষেত্রে আমি একটু পরে যাব, আমি মেথডোলজিটা নিয়েই প্রথমে বলছি। এর পরে যেটা আসে গবেষণা করতে গেলে, যে প্রশ্নটা আসে মানুষের মনে, মানুষের চিন্তায় বা ছাত্রছাত্রীদের চৈতন্যে, সেটা হচ্ছে একটা গবেষণার লক্ষ্য কি হবে। এই গবেষণার লক্ষ্যটা, এইমস অফ রিসার্চটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং খুব সাদামাটা ভাবে আমি যদি বিষয়গুলোকে এইভাবে দেখি, যে একটা গবেষণার বেশ কতগুলো লক্ষ্য থাকা উচিত। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে একটা বিষয় সম্পর্কে পরিচিতি লাভ করা। আমি যে বিষয়টা নিয়ে কাজ করব, পৃথিবীতে প্রচুর বিষয় আছে গবেষণা করার জন্য। সব বিষয়ে সবাই বিশেষজ্ঞ হয় না, সব বিষয় সবাই জানবে, এটাও কারোর পক্ষে সম্ভব হয় না। তাহলে একটা বিশেষ বিষয় সম্পর্কে পরিচিতি লাভ করা এবং তার মধ্য দিয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করা একটা গবেষণার লক্ষ্যের প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য কি? একটি নির্দিষ্ট ব্যক্তি, অবস্থা ও দলের বৈশিষ্ট্য সমূহের বর্ণনা করা। 3, কোনো কিছু ঘটে গেছে অথবা তার সাথে অন্য কোনো ঘটনাকে সম্পৃক্ত করে তাকে বোঝার চেষ্টা করা। 4, পুরাতন তথ্য থেকে, তথ্য এক্সিস্ট করে, সেই পুরাতন তথ্য থেকে জ্ঞানের মাধ্যমে নতুন মাত্রা বার করা এবং সাধারণীকরণের অনুসন্ধান করা। 5,
নতুন তথ্যের মাধ্যমে পুরনো সিদ্ধান্তগুলোকে আবার পুনর্মূল্যায়ন করা। এটা খুব গুরুত্বপূর্ণ রিসার্চে। নতুন তথ্যের মাধ্যমে পুরনো সিদ্ধান্তগুলোকে আবার নতুন করে পুনর্মূল্যায়ন করা বা ঝালিয়ে নেওয়া। নেক্সট, নতুন ধারণার জন্ম দেওয়া বা জ্ঞানের যে বিষয়টি আবিষ্কৃত হয়নি, জ্ঞানের যে বিষয়টি মানুষের গোচরে আসেনি, সেইটাকে সামনে এনে একটা নতুন দিগন্ত উন্মোচন করা গবেষণার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নলেজ তো সবার মধ্যে আছে, জ্ঞান সবার মধ্যে আছে, জ্ঞান বিদ্যমান। এই বিদ্যমান জ্ঞানের মধ্যে যে বিভিন্ন দ্বন্দ্ব আছে, সেই বিদ্যমান জ্ঞানের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বগুলোকে আইডেন্টিফাই করে মানুষের সামনে তুলে ধরা। পৃথিবীতে অনেক সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাকে ঠিকঠাকভাবে বিশ্লেষণ করে নতুন করে পথ দেখানোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ করা ও গবেষণার একটা প্রধান লক্ষ্য হওয়া উচিত। গবেষণার লক্ষ্য সৃজনশীলতার পরিচয় দেওয়া, মানুষ এবং তার পারিপার্শ্বিক যে সমাজ আছে, সামাজিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে, সেই জীবনের যে পরিবেশ, সেই জীবনের পরিবেশের কল্যাণ বৃদ্ধিকরণ হচ্ছে গবেষণার একটা বড় লক্ষ্য। আর সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগের মাধ্যমে এই ওপরে যে প্রশ্নগুলোর কথা বললাম, যে লক্ষ্যগুলোকে ছুঁতে হবে বললাম, সেটা ছুঁতে হবে কিন্তু বৈজ্ঞানিক প্রয়োগের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খুঁজে মানুষের সামনে সেগুলোকে উপস্থিত করা। তাহলে খুব সংক্ষেপে এই যে এতগুলো কথা বললাম, খুব সংক্ষেপে যদি এক একটা শব্দ চয়ন করে গবেষণার লক্ষ্যগুলোকে আমরা হাজির করার চেষ্টা করি, তাহলে এক একটা শব্দগুলো এইরকম হতে পারে: আবিষ্কার, বর্ণনা, বোঝাপড়া, ব্যাখ্যা, অনুমান, পরিবর্তন, মূল্যায়ন। এইগুলো হচ্ছে গবেষণার লক্ষ্য হতে পারে। এবং প্রভাব নির্ধারণ, আমার যে ফাইন্ডিংস উঠে এলো তার প্রভাব কতটা পড়ছে সমাজের ওপর, তার প্রভাব কতটা পড়ছে অর্থনীতির ওপর, তার প্রভাব কতটা পড়ছে সংস্কৃতির ওপর, তার প্রভাব কতটা পড়ছে রাজনৈতিক জীবনের ওপর, এইগুলোকে নির্ধারণ করাও গবেষণার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবার যেটা পরের যে প্রশ্নটা মেথোডোলজি চর্চা করতে গেলে আসে, সেটা হচ্ছে যে গবেষণা কত রকম হতে পারে। সমাজবিজ্ঞানের গবেষণা করতে গিয়ে গবেষণার প্রকারভেদ কত রকম হতে পারে। আমার কাছে যেটা মনে হয়, বা মানে এগুলো স্বীকৃত তত্ত্ব একদম, সেটা হচ্ছে যে আমি যদি মোটিভেশনাল দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আমি যদি প্রেরণাগত দিক থেকে দেখি, তাহলে সামাজিক গবেষণা দু রকম হতে পারে। একটা তাত্ত্বিক গবেষণা আর একটা প্রয়োগমূলক গবেষণা। অর্থাৎ একটা পিওর রিসার্চ, যেটাকে আমরা বলছি তাত্ত্বিক গবেষণা, আর দ্বিতীয় যেটা, সেটাকে আমরা বলছি অ্যাপ্লাইড রিসার্চ। এবং এই তাত্ত্বিক গবেষণার মূল একই নতুন তত্ত্ব আবিষ্কার, নতুন তত্ত্ব আবিষ্কার। আর দুই, তত্ত্ব আছে, তত্ত্ব এক্সিস্ট করে, কিন্তু সেই তত্ত্বের বিকাশ ঘটানো, সেই তত্ত্বের উন্নয়ন ঘটানো, এটাকে আমরা বলতে পারি পিওর রিসার্চ। এবং এটা হতে পারে দুভাবে। এটা হতে পারে গ্যাদারিং নলেজ ফর নলেজ সেক, এই মানসিকতা থেকে এটা হতে পারে। আর দুই হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যান্ড রেশনাল প্রসেস, এটার মধ্য দিয়েও হতে পারে। অর্থাৎ আমি এটাকে যদি শুদ্ধ বাংলায় বিষয়টাকে রাখতে চাই, জ্ঞানের জন্য জ্ঞানের অন্বেষণ হলো বৌদ্ধিক এবং
যুক্তিসঙ্গত প্রক্রিয়া, আর একটা হচ্ছে মানবিক আচরণ সম্পর্কে মৌল ধারণা, নীতি এবং তত্ত্ব নির্দেশ করা। অর্থাৎ আবার বলছি, নতুন তত্ত্ব আবিষ্কার এবং বিদ্যমান তত্ত্বের উন্নয়ন, এইটা হচ্ছে একদম পিওর রিসার্চের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর অ্যাপ্লাইড রিসার্চ কি বা ফলিত গবেষণা কি? ফলিত গবেষণা হচ্ছে সেই গবেষণা যার দ্বারা সামাজিক সমস্যার সমাধান সম্ভব এবং যে সমস্যাগুলো সমসাময়িক কালে মানুষের কাছে উদ্বিগ্নের বিষয়, এগুলোকে আমরা বলছি অ্যাপ্লাইড রিসার্চ। অর্থাৎ ফলিত গবেষণার লক্ষ্য হচ্ছে সেই সমস্ত সমস্যার সমাধান পাওয়া, যে সমস্যার সমাধানগুলো পেলে সমাজ এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো আমাদের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাকে দূর করা। এটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চের একটা গুরুত্বপূর্ণ দিক। এটাকে আমরা যেটা বললাম কি, প্রেরণাগত দিক থেকে আমরা রিসার্চকে দুটো ভাগে ভাগ করছি। তাহলে একটা হচ্ছে তাত্ত্বিক গবেষণা, পিওর রিসার্চ, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এবার উদ্দেশ্যগতভাবে গবেষণাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনুসন্ধানমূলক গবেষণা, দুই হচ্ছে বর্ণনামূলক গবেষণা, আর তিন হচ্ছে ব্যাখ্যামূলক গবেষণা। আবার বলি, উদ্দেশ্যগতভাবে সামাজিক গবেষণাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনুসন্ধানমূলক গবেষণা, দুই হচ্ছে বর্ণনামূলক গবেষণা বা ডেসক্রিপটিভ রিসার্চ, আর তিন হচ্ছে ব্যাখ্যামূলক গবেষণা বা এক্সপ্লেনেটরি রিসার্চ। অনুসন্ধানমূলক গবেষণা কোনগুলো? অনুসন্ধানমূলক গবেষণা হচ্ছে সেইগুলো, এক, কোনো নতুন বিষয় বা স্বল্প চর্চিত বিষয় সম্পর্কে জানার জন্য প্রথম অনুসন্ধান করা হয়। দুই, গবেষকের উদ্দেশ্য হবে যথার্থ গবেষণামূলক প্রশ্ন নির্ধারণ করা। আবার এই যে 2 নম্বর, যেটাকে আমি বলছি গবেষকের উদ্দেশ্য হবে যথার্থ গবেষণামূলক প্রশ্ন নির্ধারণ করা, এই ধরনের গবেষণার আবার দুটো দিক আছে। এক, অপেক্ষাকৃত নিবিষ্ট অনুশীলন, আর দুই, নিজের যে ইচ্ছে, নিজের যে জানার আগ্রহের ক্ষেত্র বা আকাঙ্ক্ষা, তার দ্বারা প্রভাবিত হয়। এটাকে আমরা বলছি অনুসন্ধানমূলক গবেষণার দিক। বর্ণনামূলক গবেষণা কি? বর্ণনামূলক গবেষণায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা সামাজিক অবস্থার বা সম্পর্কের বিশেষ ও বিশদ বিবরণমূলক চিত্র তুলে ধরা হয়, ডেসক্রিপটিভ বিবরণমূলক চিত্র তুলে ধরা হয়, বা যেটা ন্যারেটিভ। এবং এই ধরনের গবেষণায় একজন গবেষকের চেতনায় বা চিন্তায় যেটা সব থেকে বেশি ক্রিয়াশীল হয় বা কার্যকরী হয়, সেটা হচ্ছে মূল হচ্ছে কি, কে, কেমন, এই ধরনের প্রশ্ন গবেষককে প্রভাবিত করে। কি, কে, কেমন, হোয়াট, হু, হাউ, এই অভিমুখে একজন গবেষক নিজেকে নিয়োজিত রাখে। এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই ধরনের গবেষণায়, মানে ডেসক্রিপটিভ গবেষণায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে মূলত যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে পরীক্ষা, ক্ষেত্র সমীক্ষা, আভ্যন্তরীণ বিষয় বিশ্লেষণ এবং তুলনামূলক পদ্ধতির ওপর গুরুত্ব দেয়। আর 3 নম্বর যেটা আমরা বলেছিলাম যে উদ্দেশ্যগতভাবে সামাজিক গবেষণার যে 3 নম্বর বিষয়, যেটা ব্যাখ্যামূলক গবেষণা, সেটা যখন কেউ করে, সেই ব্যাখ্যামূলক গবেষণার দিকে যখন কেউ ঝোঁকে, তখন তাকে সে মূলত যে প্রশ্নের দ্বারা প্রভাবিত হয় সেটা হচ্ছে কেন। আগেরটা হচ্ছে কি, কে, কেমন, এই জাতীয় প্রশ্ন। আর 3 নম্বর যেটা ব্যাখ্যামূলক গবেষণায়, সেখানে মূল যেটা প্রশ্ন হচ্ছে কেন। কেন, এই যে গবেষকের চিন্তা চেতনার মধ্যে এই যে প্রশ্নটা সবসময় উঁকি মারে, কেন কেন কেন, এইটা হচ্ছে ব্যাখ্যামূলক গবেষণা।
গবেষণার আরো কিছু শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে সেগুলো হচ্ছে বর্ণনামূলক গবেষণা বা বিশ্লেষণমূলক গবেষণা, 2 গুণগত গবেষণা বনাম পরিমাণগত গবেষণা, এবং ধারণা ভিত্তিক গবেষণা বনাম সরেজমিন গবেষণা। এইগুলো গবেষণার মানে প্রকরণগত দিক থেকে এই ধরনের পার্থক্যগুলো আছে। যেমন ধরা যাক, বর্ণনামূলক গবেষণা আমি কাকে বলবো? বর্ণনামূলক গবেষণার দ্বারা বিভিন্ন অনুসন্ধান চালানো হয় বিভিন্ন ঘটনা উদ্ঘাটনের জন্য। আর বিশ্লেষণমূলক গবেষণায় যেটার উপর গবেষক জোর দেন সেটা হচ্ছে যে আগেই ঘটনা উপস্থাপিত থাকে, আর গবেষণার দ্বারা সেই ঘটনার সূক্ষ্ম মূল্যায়ন ঘটানোর একটা চেষ্টা করা হয়। তাহলে বর্ণনামূলক গবেষণায় হচ্ছে অনুসন্ধান চালানো, আর অ্যানালিটিক্যাল রিসার্চ বা বিশ্লেষণমূলক গবেষণা হচ্ছে একটা ঘটনা আগে থেকেই উপস্থাপিত আছে, ঘটনাটা ঘটে গেছে, কিন্তু এই ধরনের গবেষণার দ্বারা সেই ঘটনার সূক্ষ্ম বিশ্লেষণ করা। গুণগত গবেষণা কি? গুণগত গবেষণা হচ্ছে কোনো কিছুর গুণকে বিবেচনা করা, আর পরিমাণগত গবেষণা হচ্ছে সংখ্যাবাচক বিষয়কে পর্যালোচনা করা। অর্থাৎ সংখ্যা বিষয়ক পর্যালোচনার মাধ্যমে কোনো ঘটনার বা বিষয়কে ব্যাখ্যা করা, যা কিনা গুণগত গবেষণার গুণকে পর্যালোচনা করে। আরেকটা হচ্ছে ধারণাগত গবেষণা বা সরেজমিন গবেষণা। এই ধারণাগত গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ধারণাগত গবেষণার সাথে মূলত যে বিষয়টা যুক্ত সেটা হচ্ছে ভাবনা এবং তত্ত্ব সম্পর্কিত ধারণাগত গবেষণা। এবং অন্যদিকে সরেজমিন গবেষণা হচ্ছে অভিজ্ঞতা আর পর্যবেক্ষণের উপর নির্ভর করে গড়ে ওঠে। এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমরা যদি না বুঝি, তাহলে আমরা সমাজবিজ্ঞানের কোনো ক্ষেত্রকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি সেইটা কিন্তু আমরা ধরতে পারবো না। তাহলে আবার আমি বলছি যে ধারণাগত গবেষণার সাথে ভাবনা এবং তত্ত্ব সম্পর্কিত বিষয় যুক্ত, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সরেজমিন গবেষণার সাথে এটা হচ্ছে অনেকটা তথ্য নির্ভর। এই ফারাকগুলোকে, এই যে গবেষণার ক্ষেত্রে এই যে সূক্ষ্ম ফারাকগুলো আছে, এই ফারাকগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এবার আমি মূল প্রশ্নে আসি, যে একটা গবেষণার দিকে আমরা যখন ঝুঁকি, এবং এই ঝোঁকার সময় একজন গবেষক মাথায় রাখতে হবে। একজন গবেষক একদম কিসের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, সে গবেষণার সূচনাটা করবে কিভাবে, খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমার ইতিহাস লেখার পদ্ধতি প্রকরণ বা সমাজবিজ্ঞানের যে কোনো শাখার গবেষণার পদ্ধতি প্রকরণের বিষয়গুলো সম্পৃক্ত। প্রথমে একজন গবেষককে যেটা বুঝতে হবে, ভাবতে হবে, সেটা হচ্ছে যে আমি কি বিষয়ে গবেষণা করব, অর্থাৎ বিষয় নির্বাচন। একজন সামাজিক গবেষকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন। অর্থাৎ গবেষণার প্রথম ধাপ হচ্ছে বিষয় নির্বাচন করে ওই বিষয়ের সমস্যা নির্ধারণ এবং সেই সমস্যাগুলোকে পরিষ্কার করে এটা হচ্ছে প্রথম ধাপ। আমি যে বিষয়টাকে বাছলাম, কাজ করতে চাইছি, সেই বিষয়ে পূর্ববর্তী সময়ে যে সমস্ত কাজগুলো হয়েছে সেই কাজগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া, সেই কাজগুলো সম্বন্ধে সচেতন হওয়া। কারণ ওই সচেতনতার মধ্য দিয়ে আমি বুঝতে পারবো যে আমি যে বিষয়টাকে বেছেছি, আমি যে বিষয়টাকে নির্বাচন করেছি, আমি সেখানে পূর্ববর্তী গবেষণার আলোকে নতুন কি কথা বলতে পারি, নতুন কি ধরনের বিষয় আমার
দেখানোর ক্ষেত্র হিসেবে আমার জন্য রয়ে গেছে। সেই জন্য লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনা বা পূর্ববর্তী গবেষণাকে জানা বোঝা একজন প্রথম পর্বের মানে গবেষণার সূচনা পর্বে একজন গবেষকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 যেটা, সেটা হচ্ছে গবেষণা সমস্যা এবং এই প্রকল্প নির্মাণটা খুব যদি ব্যাখ্যামূলক প্রশ্নের পরীক্ষামূলক উত্তর নির্ধারণ করা হয়ে থাকে। আর এই যে পরীক্ষামূলক উত্তরকে আমরা বলি প্রকল্প বা হাইপোথিসিস। আর এই প্রকল্পগুলোকে আমরা দুটো ভাবে তৈরি করতে পারি, একটা আরোহী পদ্ধতিতে ইন্ডাকটিভ প্রসেসে, আর একটা হচ্ছে ডিডাকটিভ প্রসেসে অবরোহী পদ্ধতিতে। এবার একজন গবেষক ঠিক করবেন যে সে কোন পদ্ধতিকে অবলম্বন করবেন, ইন্ডাকটিভ পদ্ধতিকে গ্রহণ করবেন না ডিডাকটিভ পদ্ধতিকে গ্রহণ করবেন। এবার যেটা প্রশ্ন যে ইন্ডাকটিভ পদ্ধতি কাকে বলে আর ডিডাকটিভ পদ্ধতি কাকে বলে। ইন্ডাকটিভ পদ্ধতি বা আরোহী পদ্ধতি হলো কতকগুলো সরল সত্য সবাই জানি, এবং এই যে সরল এটাকে আমরা বলছি ইন্ডাকটিভ পদ্ধতি। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এবং আসলে কিন্তু করে ইন্ডাকটিভ পদ্ধতি গড়ে ওঠে। পদ্ধতি হচ্ছে কতগুলো সরল সত্য আমাদের সামনে আছে এবং সেই সরল সত্যগুলোকে ওপর নির্ভর করে একটা চূড়ান্ত সত্যে পৌঁছানো। আর এই চূড়ান্ত সরল সত্য থেকে এই যে চূড়ান্ত সত্যে পৌঁছানোর আমি চেষ্টা করছি, উদ্যোগ নিচ্ছি, এইটা কিন্তু তথ্য নির্ভর। এইটা আমাকে প্রথমে মাথায় রাখতে হবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ভগৎ সিং একজন দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী, সুভাষচন্দ্র বসু একজন দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী, মহাত্মা গান্ধী একজন দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী। এগুলো হচ্ছে সরল সত্য। এই যে মহাত্মা গান্ধী দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী, সুভাষ বোস দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী, ভগৎ সিং সরল সত্য। এই সত্য থেকে আমি সত্যটা কি, সব স্বাধীনতা সংগ্রামী চূড়ান্ত সত্যতে পৌঁছতে আমাকে এই চূড়ান্ত সত্যে পৌঁছতে হেল্প করছে। অর্থাৎ আরোহী পদ্ধতি হচ্ছে তার মানে তথ্য নির্ভর। এই তথ্যগুলো এক্সিস্ট করে, এই তথ্যগুলো থেকে আমি একটা চরম সিদ্ধান্তে আসার চেষ্টা করছি আমার পর্যালোচনার মধ্য দিয়ে। আর অবরোহী পদ্ধতি কি? অবরোহী পদ্ধতি হচ্ছে একটি চূড়ান্ত সত্যের মাধ্যমে পূর্ব নির্ধারিত বা প্রমাণিত একটি সত্য থেকে কতগুলো সরল সত্যে পৌঁছানোর চেষ্টা। আবার বলছি, এটা একটু বুঝতে হবে। অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেখানে চূড়ান্ত সত্য থেকে আমি পৌঁছচ্ছি কতগুলো সরল সত্যে। আর চূড়ান্ত পৌঁছানোর এই যে পদ্ধতি প্রকরণ, এটাকে পদ্ধতি, এটা কিন্তু নির্ভর। খুব এক, মানুষ মরণশীল, রাম একজন মানুষ, সুতরাং রাম মরণশীল। তাহলে সরল সত্য থেকে আমি চূড়ান্ত সত্য থেকে আমি সরল সত্যে পৌঁছচ্ছি এবং অনুমান ভিত্তিক তথ্য নির্ভর। এটা গেল 3 নম্বর। একজন নতুন গবেষক যখন গবেষণা প্রকল্প নির্মাণ করছে
বা ইতিহাস চর্চা বা রাষ্ট্রবিজ্ঞান চর্চা বা সমাজবিজ্ঞানের যে কোনো শাখার চর্চা করার চেষ্টা করছে, তাহলে তাকে প্রথমে ঠিক করতে হবে বিষয় নির্বাচন 1, 2 লিটারেচার রিভিউ, সে যে বিষয়ে কাজ করবে সেই নিয়ে আগে যা কাজ হয়েছে সেগুলোকে পড়ে বিশ্লেষণ করে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যে সে তার নতুন গবেষণা ক্ষেত্রটাতে নতুন কথা কি বলতে পারবে যেটা থেকে সমাজ উপকৃত হবে। আর নির্মাণটা দুভাবে করা যেতে পারে, ইন্ডাকটিভ পদ্ধতি। 4 হচ্ছে গবেষণার ডিজাইন তৈরি করা, নকশা প্রস্তুত করা। আর এই যে গবেষণার নকশা নির্ধারণ যখন আমি করছি তখন আমাকে বিভিন্ন তথ্য সংগ্রহের দিকে ঝুঁকতে হবে। এটাই হচ্ছে একজন গবেষকের গুরুত্বপূর্ণ কাজ। যে বিষয়ে সে কাজ করবে তাকে ক্রমাগত তথ্য সংগ্রহ করে যেতে হবে। সেটা প্রাথমিক তথ্য হতে পারে, আর সেটা সেকেন্ডারি তথ্য হতে পারে, সেটা যে কোনো ধরনের তথ্য হতে পারে। এই তথ্য সংগ্রহ করাটা একজন গবেষকের কাছে সবথেকে কঠিন কাজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এবং তথ্য সংগ্রহ যদি একজন গবেষকের কাছে হয়ে যায় তাহলে কিন্তু গবেষণার ক্ষেত্রে সে অনেকখানি এগিয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস। কিন্তু এইখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে বিষয়ে কাজ করব পৃথিবীতে আগে তো আমাদেরকে কষ্ট করে লাইব্রেরিতে যেতে হতো, লেখাগারে যেতে হতো তথ্য সংগ্রহ করতে, কিন্তু এখন তো মানে আধুনিক যুগে ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে অনেক তথ্য পেয়ে যাচ্ছি। ফলে তথ্য সংগ্রহ করাটা হয়তো একজন গবেষকের পক্ষে খুব একটা অসুবিধাজনক না। কিন্তু মূল প্রশ্ন যেটা, এই যে পাহাড় প্রমাণ তথ্য আমি সংগ্রহ করলাম, এই পাহাড় প্রমাণ তথ্য থেকে আমি যে বিষয়ে কাজ করতে ইচ্ছুক, যে বিষয়টাকে আমি বেছেছি, বিষয় নির্বাচন করেছি, সেই বিষয়ে সেই তথ্যের কোন তথ্যগুলোকে আমি ব্যবহার করব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন গবেষকের কাছে। কারণ আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা তো রেস্টুরেন্টে খেতে যাই। রেস্টুরেন্টে খেতে গিয়ে আমাদের সামনে একটা মেনু কার্ড অনেক সময় ধরিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা যারা খেতে যাই যে মেনু কার্ডটা তার তথ্য আমার সামনে, সেটা কিন্তু আমি কি খাবো বা আমার বন্ধুরা যারা আমার সাথে আছে তারা কি খাবে, তারা কিন্তু ওই মেনু কার্ড থেকে একটা একটা করে সিলেক্ট করে। একজন গবেষকের কাজ হচ্ছে ওই পাহাড় প্রমাণ তথ্যের মধ্য থেকে সে যে বিষয়ে কাজ করতে ইচ্ছুক, যে বিষয়ে কাজ করার জন্য সে বেছে নিয়েছে, সেই বিষয়গত তথ্যগুলোকে খুঁজে খুঁজে বার করা। ওই মেনু কার্ডে আমি যেটা খাবো সেটা বার করার মতন, এইটা কিন্তু একজন গবেষককে মাথায় রাখতে হবে। তাহলে প্রাথমিক তথ্য, সেকেন্ডারি তথ্য বা আরো আনুষঙ্গিক তথ্য যেগুলো গবেষণার কাজে লাগে সেগুলোকে জোগাড় করা একটা গবেষকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে সেই তথ্যগুলোকে সেগুলোকে ভাগ করা, ভাগ করে আমার প্রকল্পের কাজে যেটা ব্যবহারযোগ্য সেটাকে নিয়ে কাজ করা। আর তারপরের ধাপ হচ্ছে যে আমি যে নির্যাস পাচ্ছি গবেষণা কর্ম থেকে তার বৈধতা খোঁজা, এবং বৈধতা খোঁজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যে বক্তব্যটা সাধারণ মানুষের সামনে রাখবো, সমাজের সামনে রাখবো, সেই বক্তব্যটা জাস্টিফাইড কিনা এই বৈধতা খোঁজাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বৈধতা যদি না থাকে তাহলে গবেষণার মান সেই জায়গায় পৌঁছতে পারে না। তাহলে মূলত আরেকবার যদি খুব ছোট্ট করে
কিভাবে এগোবে এক বিষয়, 2 সাহিত্য পর্যালোচনা, 3 প্রকল্প নির্বাচন, 4 গবেষণার নকশা তৈরি করা, 5 ডেটা কালেকশন, 6 তথ্য বিশ্লেষণ এবং সবশেষে হচ্ছে সেটাকে ঠিক করে লেখা, যাতে সেই লেখার মধ্য দিয়ে আমার গবেষণাটা সর্বক্ষেত্রে বৈধতা পায়। এই বিষয়গুলোকে যদি আমরা এইভাবে না সাজাই তাহলে কিন্তু আমার ইতিহাস লেখা বা যে কোনো বিষয়ে গবেষণার লেখার ক্ষেত্রে ঘাটতি থেকে যাবে। সেই জন্য আমি আবার একটু ছোট এই রিসার্চকে যদি ভেঙে ভেঙে আমরা তো একজন তার পৌঁছতে পারবে। যেমন ই for solution, A analytical analysis, R relationship of facts, C careful reading, critical observation, constructive attitude. লিঙ্ক কেটে গেছিল মনে হচ্ছে। হ্যাঁ স্যার বলুন এবার। আমি বলছি মানে কোনো কারণে লিঙ্কটা কেটে গেছিল, তাহলে তো ওটা মানে ডিসকন্টিনিউ হয়ে গেল না? হ্যাঁ আবার ওই বলুন, অসুবিধা নেই। না আবার করলে কি ওটার তো জোড়া যাবে না মনে হয়। যাকগে, আমি প্রায় শেষ করে এনেছি, তো আমি তাহলে এই ছোট করে আর যেটা আমরা একটা সর্বোচ্চ মানের করার ক্ষেত্রে পৌঁছতে পারবো, এবং সর্বোচ্চ মানের গবেষণা তখনই হবে কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর গবেষণা হয়, রিসার্চও হচ্ছে প্রচুর, আর সমাজবিজ্ঞানে তো ঝুড়ি ঝুড়ি গবেষণা বেরও হচ্ছে। কিন্তু আমাকে যেটা প্রথমে ভাবতে হবে সেটা হচ্ছে এটাই যে এই গবেষণাগুলোকে সমাজ কল্যাণের ক্ষেত্রে আমি কিভাবে আমার গবেষণার মধ্য দিয়ে আমি সমাজকে সেবা করব। গবেষণা অনেকে করে কিন্তু সেটা তার ওই ধরের বাইন
এগো এবং আমাদের মধ্যে গবেষণা করার সময় যাতে কোনো ধরনের বায়াস না থাকে, কোনো ধরনের আগে থেকে কোনো একটা ভেবে নিয়ে গবেষণার দিকে আমরা যদি না এগোই, তাহলে আমরা মনে করব যে আমাদের গবেষণাগুলো সর্বাঙ্গীন সুন্দর হবে। এইটুকু আজকে আমার বলার ছিল। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু প্রশ্ন এসেছে। বলো। হ্যাঁ, এটা দেবাশিস পরামানিক প্রশ্ন করেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্কিওলজি অ্যান্ড এথনোগ্রাফি? আর্কিওলজি তো ইতিহাসের একটা অন্য ডিসিপ্লিন, হ্যাঁ, সেটাতে আমরা এই যারা আমরা সরাসরি ইতিহাসের ছাত্র, তাদের সাথে আর্কিওলজির মানে বিষয়ের কোনো সম্পর্ক নেই। এবং আর্কিওলজিতে যারা গবেষণা করেন, তাদের সাথে আমরা যে সমাজবিজ্ঞান চর্চায় যেভাবে গবেষণা করি তারও কিন্তু কোনো সম্পর্ক নেই। কারণ আর্কিওলজি নলেজের দরকার হয় এবং ইতিহাস চর্চা করার ক্ষেত্রে একটা বিশেষ ধরনের নলেজের অবশ্যই দরকার হয়, কিন্তু সেই নলেজের কি বলবো প্রায়োগিক দিকটা এত ভিন্নমুখী। আর্কিওলজি দিয়ে আমি মানে এমনি কি বলবো দুটো দেশের ডিপ্লোমেসিকে ব্যাখ্যা করতে পারবো না। আর্কিওলজি দিয়ে আমি দুটো দেশের পররাষ্ট্রনীতিকে ব্যাখ্যা করতে পারবো না। আর্কিওলজিকে দিয়ে আমি আধুনিক ইতিহাস চর্চাকে ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু আর্কিওলজিকে ব্যবহার করে আমি প্রাচীন ভারতের যে নির্মাণ নতুন করে বা অন্যভাবে ইতিহাসকে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, আমি আর্কিওলজিকে ব্যবহার করে সেই দেখাটা ঠিক না ভুল সেটা প্রমাণ করতে পারবো। কিন্তু আমি ইতিহাসের ছাত্র হিসেবে আর্কিওলজির যে প্রমাণ আদির সপক্ষে যে যুক্তিগুলো আমি খাড়া করতে পারবো, তার জন্য যে বিশেষ নলেজের দরকার হয়, সেইটা কিন্তু আমাদের সাধারণ ইতিহাসের ছাত্রদের মানে থাকে বলে আমার নিজের মনে হয় না। আর্কিওলজি আলাদা করে পড়তে হয়। এর সঙ্গে স্যার প্রশ্ন করেছি এথনোগ্রাফি নিয়ে যদি কিছু বলতেন। এথনোগ্রাফি আমার থেকে দেবাশিস ভালো জানে, যে প্রশ্ন করেছে সে আমার থেকে ভালো জানে এথনোগ্রাফি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন, শুড আই চেঞ্জ সাম অ্যাসপেক্টস অফ দ্য ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট when writing the first draft? একদম। আমরা যখন কোনো একটা প্রপোজাল, সেটা মানে সমাজবিজ্ঞানের যে কোনো শাখার কোনো একটা প্রপোজাল আমরা যখন লিখি, তখন কিন্তু আমরা সবসময় লিখি টেন্টেটিভ চ্যাপ্টার, তাই তো? এই যে টেন্টেটিভ চ্যাপ্টার লিখি, তার মানেটা কি? তার মানে আমি প্রথমে যে পরিকল্পনাটা করছি গবেষণার ক্ষেত্রে, যে বিষয়টা নিয়ে আমি ভাবার চেষ্টা করছি, যে এইটা নিয়ে আমি কাজ করব, এইটা নিয়ে আমি যখন ভাবছি, আমি একটা নকশা প্রস্তুত করছি এবং নকশা প্রস্তুত করে আমি এগোনোর চেষ্টা করছি, বা প্রকল্প তৈরি করছি, দিয়ে আমি এগোনোর চেষ্টা করছি। কিন্তু প্রকল্প নির্মাণ বা নকশা প্রস্তুত করার পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে ডেটা কালেকশন, তথ্য সংগ্রহ। সেটা প্রাইমারি সোর্স হতে পারে, সেকেন্ডারি সোর্স হতে পারে। এবার এই প্রাইমারি সোর্স বা সেকেন্ডারি সোর্স কালেক্ট করতে গিয়ে আমি যদি দেখি যে আমি যে ধরনের ছবিটা আঁকছিলাম, আমি প্রথমেই বলেছি যে একজন গবেষককে কিন্তু নির্মোহ হতে হবে। সে যদি আগে থেকেই তো ভেবে নেয় যে আমি এই জিনিসটা করব, এই জিনিসটাই দেখাবো, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক গবেষণা হবে না, কারণ সেই গবেষণার মধ্যে বায়াস ব্যাপারটা থাকবে। একজন ভালো গবেষকের মূল লক্ষণ হচ্ছে বায়াসড না থাকা। ফলে দেবাশিস যে প্রশ্নটা করছে যে কনক্লুশন বা ম্যানুস্ক্রিপ্ট যখন প্রথম ড্রাফট লিখছে চেঞ্জ করা যায় কিনা, এটা সবসময় পরিবর্তন সাপেক্ষ, কারণ সে কি ধরনের তথ্য পাচ্ছে, কি ধরনের ডেটা পাচ্ছে, তার উপরে দাঁড়িয়েই তো সেই ইতিহাসটা লিখবে। আমি যদি র্যাঙ্কের কথা বলি, হিস্ট্রি অ্যাজ ইট ইজ, যদি এই কথাটাকে আমি ধরি, সারবত্তা হিসেবেও ধরি, আমি তো তথ্যের বাইরে গিয়ে ইতিহাস লেখাটাকে পাল্টাতে পারবো না।
তাহলে আমি তথ্যের বাইরে গিয়ে যদি আমি ইতিহাস লেখাটা পাল্টাই, তাহলে কিন্তু সেটা আমার কল্পনা হবে। আমি যদি কল্পনা করে ইতিহাস লিখি, সেটা ইতিহাস পদবাচ্য হবে না। ফলে এই ধরনের সুযোগ কিন্তু একজন স্কলারের কাছে, একজন গবেষকের কাছে একদম শেষ সময় পর্যন্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম টিয়মের কথা যদি আমি বাদ দিই, তাহলে এই সুযোগটা কিন্তু একজন নির্মোহ গবেষকের সবসময় থাকে। ওর সাথে স্যার একটা আছে, হোয়াট শুড বি কেপ্ট ইন মাইন্ড হোয়াইল দ্য ওয়ার্ক ইজ রিটেন বাই অ্যান অথার? কোন অথার? মানে গল্প লিখছেন যিনি, সেই অথার, না ইতিহাস লিখছেন যিনি? উল্লেখ করেননি অ্যাকচুয়ালি। তাহলে একজন প্রথম কথা হচ্ছে, আমি যদি ধরেই নিই যে এখানে যিনি ইতিহাস নির্মাণ করছেন তার কথা বলছেন, এটাই যদি আমি ধরে নিই, তাহলে ইতিহাস যিনি নির্মাণ করছেন তাকে সবসময় মাথায় রাখতে হবে। মনে হয় দেবাশিস আসলে আমি উত্তরগুলো তো মনে হয় দিয়েই ফেললাম। সেটা হচ্ছে যে আমি যখন ইতিহাস লিখব, আমি কিন্তু জানি না, আমি একটা বিষয় নির্বাচন করেছি, তার বাইরে কিছু না। এটা আমার গোড়ার ধাপ। তাহলে আমি কিছু জানি না, আমি একটা বিষয় নির্বাচন করছি, সেই বিষয়টাকে লিখতে গিয়ে সেই বিষয়ের উপযোগী তথ্য অনুসন্ধান করার আমি চেষ্টা করছি। তার মানে আমি যখন এই তথ্য অনুসন্ধান করার চেষ্টা করছি, আমাকে কিন্তু একদম খোলা মন নিয়ে তথ্য অনুসন্ধানগুলো খোঁজার চেষ্টা করে যেতে হবে। মানে ডেটা কালেকশন যেটা বলছি আর কি, তথ্য সংগ্রহ যেটা বলছি, খোলা মন নিয়ে আমাকে সেগুলোকে জোগাড় করতে হবে। জোগাড় করে আমি যা পাচ্ছি তার উপরে দাঁড়িয়ে আমি একটা সমাজ বিজ্ঞানের প্রশ্ন, যে প্রশ্ন আগে এক্সিস্ট হয়তো করতো বা করে না, বা যে প্রশ্ন আগে কেউ তোলেনি আমি প্রথম তুলছি, সেইগুলোকে আমাকে সেইভাবে বিশ্লেষণ করতে হবে। এইটা একজন ইতিহাস লেখককে একদম গোড়ায় মাথায় রাখতে হবে। স্যার, একজন গবেষক যখন কোথাও মানে তার গবেষণামূলক মানে ওই লেখার জন্য ওই যখন কোনো একজনকে মানে প্রশ্ন করে, তার প্রশ্নর ধরনগুলো কিরকম হতে পারে মানে তথ্য নেওয়ার জন্য? মানে এটা কি মানে ওই ওরাল হিস্ট্রির কথা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো ও কোন বিষয়ে কাজ করছে সেটা না বললে, কোন বিষয়ে কি ধরনের প্রশ্ন হবে সেটা তো আলাদা করে বলা খুব অসম্ভব ব্যাপার। না, না, স্যার, আমি বলতে চাইছি যে মানে কোনো একটা তথ্য কারোর কাছ থেকে নিতে চাই ওই তথ্যটা, তো সেক্ষেত্রে তার সাথে ব্যবহারটা কিরকম করবে আর কি ব্যবহার একজন researcher? একজন গবেষক যাবে, অনুসন্ধান মন নিয়ে যাবে যে আপনি জানেন এইসব বলতে হবে, বলে তার কাছ থেকে সেগুলো বার করতে হবে এবং অবশ্যই সেটা রেকর্ড করতে হবে, রেকর্ড করে করাতে হবে, অথবা যদি লিখিত হয় তাহলে সেই লেখায় তার স্বাক্ষর করাতে হবে, কারণ সে পরে সেটা ডিনাই করতে পারে। আর দুই, এই যে সাক্ষাৎকার ভিত্তিক যে তথ্যকে আমি ব্যবহার করব ইতিহাস, আমাকে কিন্তু প্যারালাল অন্য ডকুমেন্টস দিয়ে সেটাকে যাচাই করতে হবে যে উনি যে সময় যে কথাটা বলছেন এই ধরনের অন্য কোনো নথিতে এই ধরনের ভাষ্যের উল্লেখ আছে কিনা। কেন বলছি, এক্ষেত্রে যেটা সমস্যা হয়, ধরা যাক আমি মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি ধরা যাক মরিচঝাপির ইতিহাস চর্চা করছি, তাই তো? আজকে আমি মরিচঝাপির ইতিহাস চর্চা করতে গিয়ে আজকে যে মানুষটাকে আমি মরিচঝাপিতে কি ঘটেছিল এটা নিয়ে যখন জিজ্ঞেস করব, সে তখন কিন্তু আজকের রাজনৈতিক পরিমণ্ডলের বাতাবরণে তার রাজনৈতিক যে মতাদর্শ, সে কি ধরনের রাজনীতি করে, সেই এলাকায় তার প্রভাব কতটুকু, সেই তার সামাজিক প্রতিপত্তি কি, সেই সব জায়গা থেকে সে তার মরিচঝাপিকে ব্যাখ্যা করবে। এই যে এই সময়ে দাঁড়িয়ে মরিচঝাপিকে আমি যেভাবে ব্যাখ্যা করব, এটা 20 বছর আগের মানুষের যদি আমি সাক্ষাৎকার নিই অন্য রাজনৈতিক পরিমণ্ডলে, তার ব্যাখ্যাটা আবার কিন্তু অন্য হয়ে যাবে। ফলে এই সাক্ষাৎকার ভিত্তিক যে কোনো কথোপকথনকে আমাকে কিন্তু প্যারালাল অন্য ডকুমেন্টস দিয়ে আমি যদি যাচাই না করি, তাহলে কিন্তু মানে ইতিহাসে কোথাও একটা ভ্রান্তি ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, অর্ঘ্য মুখার্জি একটা প্রশ্ন করেছেন, স্যার, ইজ দেয়ার এনি ফিক্সড প্রসিডিউর অর স্টেপস ফর রিডিং ডিফারেন্ট টাইপস অফ প্রাইমারি সোর্স ম্যাটেরিয়াল? না, প্রাইমারি সোর্স
আচ্ছা, আমি একটা কথা বলি, মানে অর্ঘ্যকেই বলছি, সেটা হচ্ছে যে প্রাইমারি সোর্স ধরা যাক মহাবিদ্রোহ, তাই তো? মানে প্রসিডিওর অর স্টেপস ফর রিডিং ডিফারেন্ট টাইপস তো হবে। মহাবিদ্রোহের ব্যাখ্যা কত রকম আছে, এবং মহাবিদ্রোহের মূলত যারা ব্যাখ্যা দিয়েছেন তারা তো বেশিরভাগই প্রাইমারি সোর্স ব্যবহার করেছেন। তাহলে ব্যাখ্যা নানা রকম হয় কেন? ব্যাখ্যা নানা রকম হয় প্রাইমারি সোর্সের, ওই আমি যে গোড়ায় যে কথাটা বলেছিলাম সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন সমাজবিজ্ঞানের কোনো বিষয় চর্চা করি তার আগে আমার একটা ছোট মাইন্ডসেট থাকে। এই মাইন্ডসেটটা থাকার ফলে আমার চর্চাটা একরকমের হয়ে যায়। মানে আমি যেরকম করে ভাবছি, আমি সেই ধরনের তথ্যগুলোকে কালেক্ট করে ইতিহাস লেখার চেষ্টা করছি, বা সমাজবিজ্ঞানের অন্য কোনো শাখার কোনো বিষয়কে চর্চা করার চেষ্টা করছি। এবং এইটা করতে গিয়ে দেখা যায় আমার যে শ্রেণীগত অবস্থান, আমার যে বৌদ্ধিক অবস্থান, আমার যে চিন্তা চেতনার অবস্থান, সেই অবস্থান থেকে আমি একটা কোনো বিষয়কে দাঁড় করানোর চেষ্টা করছি। আবার একই রকম ভাবে ওই একই ধরনের তথ্য ঘেঁটে দেখা যাবে আরেকজন মানুষ সে অন্য একটা অ্যাপ্রোচে অন্যভাবে অন্য বিষয়টাকে উপস্থাপিত করার চেষ্টা করছে। তাহলে এই যে একই তথ্য ঘাঁটছি, একই জিনিস আমরা করছি, কিন্তু তাকে আমি যখন নির্মাণ করছি সেই নির্মাণটা আমার পাল্টে যাচ্ছে কেন? এই নির্মাণটা পাল্টে যায় আমার শ্রেণীগত অবস্থান, আমার সাংস্কৃতিক অবস্থান, আমার যে চৈতন্য আছে সেই চৈতন্য কিভাবে আমাকে প্রভাবিত করে, এইগুলোর জন্যই কিন্তু পাল্টে যায়। আর এইগুলোর জন্য পাল্টাই বলে ইতিহাসের একই ঘটনার নানা ধরনের ব্যাখ্যা আমাদের সামনে আছে। আর যার জন্য আমরা সবসময় বলি ইতিহাস একটা বহুমাত্রিক বিষয়, ইতিহাস কখনো একটা একমাত্রিক বিষয় না, এবং একমাত্রিক চোখ দিয়ে ইতিহাস চর্চা করা উচিত নয়। আমি আশা করি অর্ঘ্য বুঝতে পেরেছে আমি যেটা বলতে চাইছি। আরেকজন প্রশ্ন রয়েছে, হাউ ডু উই রাইট হিস্ট্রি রাইটিং? এটাই তো এতক্ষণ আলোচনা করলাম। আচ্ছা আচ্ছা স্যার, আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানে অনেক সময় অনেক রিসার্চ স্কলাররা মানে ওই সাবজেক্ট চুজ করতে অনেক মানে প্রবলেম আর কি দেখা দেয়, মানে বুঝতে পারে না যে সে কোন টপিকের উপর গবেষণা করবে। তো সেক্ষেত্রে যদি স্যার কিছু বলতেন তো খুব ভালো হতো। না, এইটা তো এটা খুব কঠিন প্রশ্ন। আমার কাছে যদি 10টা ছেলে আসে, হ্যাঁ 10টা ছেলে কোন বিষয়ে গবেষণা করবে, গবেষণা তো করতে আসে একজন ছাত্র মাস্টার ডিগ্রি পাশ করার পর, তাই না? এবার মাস্টার ডিগ্রি করার পরে যখন সে গবেষণা করতে আসে, মানে যদি ফ্রি রিসার্চার না হয় আর কি, ফ্রি রিসার্চার গ্র্যাজুয়েশন করে বা হায়ার সেকেন্ডারি পাশ করেও এখন ইতিহাস চর্চা করতে পারে বা সমাজবিজ্ঞানের যে কোনো শাখা চর্চা করতে পারে। কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে 10 জন ছাত্র এলো, তার এতকাল ধরে পড়াশোনা করার পরে তার আগ্রহের ক্ষেত্রটা প্রথমে বুঝতে হবে। তাই সেটা কিন্তু তাকে নিজেকে বুঝতে হবে যে আমার আগ্রহের ক্ষেত্রটা কি। এবার সে যদি নিজে আগ্রহের ক্ষেত্রটা নিজে না বোঝে, আইডেন্টিফাই না করতে পারে, চিহ্নিত করতে না পারে, তাহলে কিন্তু সে গবেষণাটা করবে শুধু কি গাইডের ভরসায়? তাহলে কে কোন বিষয়ে গবেষণা করবে সেটা দুটো হতে পারে। এক, যার তত্ত্বাবধানে গবেষণা করবে তার সাথে দিনের পর দিন আলোচনা করে তত্ত্বাবধায়ক যদি তার ভালো লাগার অভিমুখটাকে খুঁজে বার করে তাকে দিশা দেখাতে পারে যে তুমি এইটা নিয়ে কাজ করো। অথবা একজন গবেষক তো তখনই সে ভালো গবেষক হবে তার যদি নিজের দক্ষতায় সে বিষয় নির্বাচন করার তার ক্ষমতাটা থাকে। একদমই স্যার। আরেকটি স্যার মানে শেষ প্রশ্ন করে আমি শেষ করব, সেটা হচ্ছে যে স্যার অনেক গবেষক মানে দেখেছি ওদের মানে গবেষণা মানে মাঝপথে আর কি আটকে যায়। তো সেক্ষেত্রে তাদের মানে মানে কিরকম প্রবলেমের জন্য এটা হতে পারে? মানে তাদের টপিক মানে সাবজেক্ট বাছা কি তাদের একটা মানে ভুল হয়েছে, না আরো অন্য কিছু কারণ থাকতে পারে? না, এখন মাঝপথে আটকে যায় দুটো কারণে হতে পারে। এক,
গবেষক নিজেই উদাসীন তার গবেষণার ক্ষেত্রে, অথবা তাকে গাইড সময় দেয় না। এটা এগুলো আমাদের দেশে যেভাবে গবেষণা হয়, মানে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির নিয়ম মেনে যেভাবে গবেষণাগুলো করে, সেখানে তো প্রতি 6 মাস অন্তর ওই RSCর কনসেপ্ট আছে, তাই না? সে যখন যেখানে আটকাবে প্রতি 6 মাস অন্তর তো তাকে গাইডের কাছে এবং এক্সটার্নাল এক্সপার্টের কাছে গিয়ে তাকে তো সেগুলো বলতে হচ্ছে। সেই বলার সময় সে যদি না বলে, সে যদি নিজেকে প্রকাশ না করে, তাহলে তো খুব মুশকিল। না হলে তো গবেষণা মাঝপথে আটকে যায়, সোর্স না পেলে। প্রতি 6 মাস অন্তর অন্তর তার যে প্রোগ্রেস হচ্ছে, আগের গবেষণা করার পদ্ধতি প্রকরণটা তো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন তো 6 মাস অন্তর অন্তর বসতে হয় এক্সপার্টদের সাথে। সেই বসাটা যদি ঠিকঠাক হয় তাহলে তো গবেষণা আটকানোর কথা না। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আজকের আলোচনাটি করলেন এবং সকল প্রশ্নের যথাযথভাবে উত্তর দিয়েছেন। স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ছোট্ট আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, এবং স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকো, শুভরাত্রি। এই এবার কি বেরিয়ে যাবো? হ্যাঁ স্যার, হ্যাঁ, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট। ওই দেখুন লিভ অপশন।